তো আজকের ক্লাসে আমরা অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম সম্পর্কে পড়ব। তো এই ভিডিওটা যারা প্রথম দেখছো, এর আগের যে ভিডিওটা অর্থাৎ ল্যাবরেটরিতে অ্যামোনিয়া প্রিপারেশন পার্ট 1 এর যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা এখনো পর্যন্ত যারা দেখোনি তারা অবশ্যই আগে এই ক্লাসটা দেখো, দেন তারপর আমরা এটা পড়ব। আগের দিনের ক্লাসে আমরা যতটা পড়েছিলাম, আজকের ক্লাসে আমরা ঠিক তারপর থেকে স্টার্ট করছি। ওকে, তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যামোনিয়ার যে প্রপার্টি আছে সেটা হচ্ছে কি ক্ষার ধর্ম। অ্যামোনিয়ার ক্ষার ধর্ম, এই প্রপার্টিটা আমরা আগে পড়ব, বেসিক ইন নেচার। এখন খুব ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা জানি অ্যামোনিয়া, আমরা আগের দিন পড়েছি, কি পড়েছি বলতো, যে অ্যামোনিয়া আমরা ধরো বললাম NH3। ওকে, এই অ্যামোনিয়া কি করে, অ্যাকোয়া সলিউশনে যখন যাচ্ছে H2O মানে অ্যামোনিয়ার মধ্যে যখন জল মেশানো হচ্ছে তখন কি করে, এটা একটা উইক বেস তৈরি করে, যার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। ওকে, তাহলে অ্যামোনিয়ার অ্যাকোয়াস সলিউশন এটা কি হয়, এটা হচ্ছে বেসিক ইন নেচার হয়। ওকে, এর জলীয় দ্রবণটা হচ্ছে ক্ষারধর্মী হয়। তো এখন অ্যামোনিয়া যে ক্ষার ধর্ম, অর্থাৎ এর ক্ষার ধর্মের মধ্যে আমরা কি জিনিসটা পাবো সেটা আমরা একটু দেখব। এখন এই যে রিয়াকশনটা আমরা পড়াতে চলেছি, এই রিয়াকশনটা বলতে পারো তোমাদের এক্সাম প্রসপেক্টিভ দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষাতে পড়ার সম্ভাবনা অনেক বেশি আছে। কি কোশ্চেন আছে আমরা সেটাও পরে বলবো। এখন দেখো আগে রিয়াকশনটাকে দেখি কি বলছে। এখন মনে করো অ্যামোনিয়া গ্যাস নেওয়া হচ্ছে, NH3 অ্যামোনিয়া গ্যাস নিচ্ছি এবং এটা কিন্তু গ্যাসের স্টেটে আছে। তার সাথে আমি মেশাচ্ছি HCl হাইড্রোক্লোরিক গ্যাস, এটাও কিন্তু গ্যাসের স্টেটে আছে। এখন যদি এদেরকে মেশানো হয় তাহলে কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl একটা সল্ট তৈরি করবে, যেটা কিন্তু তোমার সলিড। তাহলে এটা হচ্ছে এমন একটা রিয়াকশন, যে রিয়াকশনটা কি হয় বলতো, যে দুটো গ্যাসের কম্বাইনে একটা সলিড তৈরি হচ্ছে। এই রিয়াকশনটা এটা হচ্ছে একটা স্পেশালিটি, দুটো গ্যাসের কম্বাইনে একটা সলিড ফর্ম করছে। ওকে, তাহলে দেখো এখানে কি রয়েছে, এই যে জিনিসটা থাকে এটা কি হয়, এটা এটা একটা ধোঁয়া, সাদা রঙের হয়, এটা হোয়াইট কালারের হয়, এটা এটা হোয়াইট স্মোক। দেখবে বিভিন্ন যে সমস্ত স্টেজ শোগুলো হয়, দেখবে অনেক টিভি রিয়েলিটি শোতে দেখতে পাই আমরা, দেখবে যে সাদা সাদা যে ধোঁয়া ধোঁয়া করে যেগুলো থাকে না একদম নিচের স্টেজের উপরটাতে, সেই যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এই অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সল্ট থাকে, যেটা কিন্তু একটা সলিড। ওকে, এটা দেখতে হচ্ছে সাদা ধোঁয়ার মতো। ঠিক আছে, আশা করি এটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এই যে রিয়াকশনটা আছে, এই রিয়াকশনের মাধ্যমে আমরা NH3 অ্যামোনিয়াকে কি করতে পারি, আমরা শনাক্তকরণ করতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমরা অ্যামোনিয়ার একটা আইডেন্টিফিকেশন রিয়াকশন হিসেবে এটাকে আমরা জানতে পারি। ওকে, চলো নেক্সট। এরপর আমরা দেখব যে যদি অ্যামোনিয়ার সাথে কোনো নাইট্রিক বা সালফিউরিক অ্যাসিডের যদি রিয়াকশন হয়, মনে করো ধরো অ্যামোনিয়া আছে NH3, ঠিক আছে, এর সাথে আমি কাকে দিচ্ছি, আমি H2SO4 সালফিউরিক অ্যাসিডকে দিচ্ছি। তাহলে সালফিউরিক অ্যাসিডকে যদি দেওয়া হয়, অ্যামোনিয়া কি হয় দেখো, অ্যামোনিয়া হচ্ছে তোমার বেসিক নেচার, তাহলে বেসিক আর এটা হচ্ছে অ্যাসিড। তাহলে এদের যদি কম্বাইন করে তাহলে কি হবে, সল্ট প্রডিউসড হবে। তাহলে NH4 হোল টু SO4 অ্যামোনিয়াম সালফেট। তাহলে অ্যামোনিয়াম সালফেট কি হলো, একটা সল্ট প্রডিউস করলো। আবার যদি আমরা অ্যামোনিয়ার সাথে NH3 এর সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিড HNO3, এই নাইট্রিক অ্যাসিডে যদি আমরা কম্বাইন করি তাহলে কি হবে, অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 এটা তৈরি করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যামোনিয়া যদি, কারণ অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া দেখো অ্যামোনিয়ার যে প্রপার্টিটা সেটা কি হয়, সেটা হচ্ছে বেসিক ইন নেচার। তো তাহলে বেস আমরা কি জানি, আমরা জানি হচ্ছে বেস প্লাস অ্যাসিড, এটাতে কি হয়, এটা থেকে তৈরি হচ্ছে তোমার সল্ট প্লাস ওয়াটার। ঠিক আছে, তাহলে এখানে বেসের সাথে অ্যাসিডের রিয়াকশন করলে সল্ট হয় আর ওয়াটার হয়। এখন এখানে আমরা যদি বেসিক অক্সাইড দিই, ঠিক আছে, বেসিক অক্সাইড প্লাস ওয়াটার, তবে তো এই ওয়াটারটা ফর্ম করে, তাই না? কারণ এখানে দেখো কি এটা হচ্ছে, এটা এটা রয়েছে, তাহলে এটা বেসিক একটা অক্সাইড বলবো না, কারণ এখানে অক্সিজেন নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেট এই ধরনের সল্ট তারা তৈরি করে। তাহলে এটা হলো কি, এটা হলো আমরা দেখতে পেলাম অ্যামোনিয়ার যেটা ক্ষার ধর্ম। ঠিক আছে, তারপরে চলে আসি নেক্সট আমরা দেখবো, সেটা হচ্ছে বিজারণ ধর্ম, যেটা হচ্ছে রিডিউসিং প্রপার্টি। এটা কি, এখন যদি কপার অক্সাইড নিই, ধরো CuO কপার অক্সাইড নিলাম, তার সাথে কি করছি, অ্যামোনিয়া আমরা রিয়াকশন করছি। এখন কপার অক্সাইড, এই কপার অক্সাইডটার কি হয়, এটা যেটা কালার বা কিউপ্রিক অক্সাইড যেটা বলছি, এটা কালারটা হচ্ছে ব্ল্যাক, এটা কালো কালারের থাকে। তাহলে
এখান থেকে কি হবে, এখান থেকে দেখো অ্যামোনিয়া কি করবে, এই অক্সিজেনটাকে বাইরে বের করে দেবে। তাহলে অক্সিজেনটাকে বাইরে বার করে দিচ্ছে মানে কি, এটাকে রিডিউসড করছে, অর্থাৎ এটার বিজারণ ঘটছে। তাহলে এখানে কি হবে, কপার, যেটা কালারটা হচ্ছে রেড কালার হবে, কপার প্লাস নাইট্রোজেন প্লাস H2O, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে এটা কী করলো বলো তো, এই অ্যামোনিয়া এখানে কি করলো, অ্যামোনিয়া এখানে তোমার রিডিউসড করলো কাকে, সেটা হচ্ছে তোমার কপার অক্সাইড বা কিউপ্রিক অক্সাইডকে। ঠিক আছে, তাহলে এটা হলো। আবার একটা ধরো আমি নিলাম, ধর ইয়েলো কালারের লেড অক্সাইড নিচ্ছি, এটা কালারটা হচ্ছে ইয়েলো, তার সাথে অ্যামোনিয়াকে মেশাচ্ছি। তাহলে এখান থেকেও কী করবে, এই অক্সিজেনটাকে রিমুভ করে দেবে। তাহলে এখান থেকে হবে তোমার লেড প্লাস নাইট্রোজেন প্লাস ওয়াটার। তাহলে এখান থেকে আমরা একটা জেনারেল ফর্মুলা কি ক্রিয়েট করতে পারি, দেখো একটা জেনারেল ফর্মুলা ক্রিয়েট করছি কি, যে কোনো একটা মেটালিক অক্সাইড, ওকে, সেই মেটালিক অক্সাইড তার সাথে কাকে মেশাচ্ছি, তার সাথে মেশাচ্ছি অ্যামোনিয়াকে, NH3কে মেশাচ্ছি। তাহলে মেটালিক অক্সাইডের সাথে যদি অ্যামোনিয়াকে মেশাই তাহলে আমরা কি পাবো, আমরা সেই মেটালটা পাবো, আর কি পাবো, নাইট্রোজেন পাবো, আর হচ্ছে ওয়াটার, এটা পাবো। তাহলে এই যে ফর্মুলাটা, এটা আমরা মনে রাখবো, তাহলে আমরা কি করব, ইজিলি আমরা এটাকে কমপ্লিট করতে পারবো। ওকে, আশা করি এই অ্যাপ্রোচগুলো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। ঠিক আছে, দেখো ইকুয়েশন তো আছে, ডেফিনেটলি প্রত্যেকটা ইকুয়েশন আছে। আমি তোমাদের ক্লাসের শুরুতেই কি বলেছিলাম বলো তো, যে ইকুয়েশনগুলোকে আমরা এমনভাবে পড়বো লজিক্যালি, যে আমাদের মনেই হবে না যে আমরা ইকুয়েশনগুলোকে এইভাবে আমরা ভাবতে পারি, বা এইভাবে যদি আমরা পড়ি ব্যাপারটা, আমাদের কাছে কতটা ইজিলি আমরা জিনিসটাকে ক্যাপচার করতে পারবো, আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি এই প্রত্যেকটা অ্যাপ্রোচ তোমরা বুঝতে পারছো। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এই যে পুরো যে টপিকটা আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটা আমরা 4টে থেকে 5টা পার্টে আমরা করবো এটাকে। ঠিক আছে, এবং ছোটো ছোটো পার্ট করবো, এক একটা পার্টকে আমরা ওই 25 মিনিটস কি ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে 30 মিনিটস, এর বেশি আমরা করবো না। ঠিক আছে, যাতে তোমাদের এটা বোর না লাগে, এবং আমরা পরপর কিন্তু ক্লাসগুলো আমরা রেগুলার বেসিসে নিয়ে আসবো। ঠিক আছে, যারা এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু ফার্স্ট ক্লাসটা দেখে নাও, আর এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ডেফিনেটলি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে, কারণ টেলিগ্রাম চ্যানেলের এই ক্লাসের PDF এবং ক্লাসের আপডেট সমস্ত কিছু কিন্তু ওখানে আপলোড করে দেওয়া হয়। ওকে, তো চলো আমরা নেক্সট যে প্রপার্টি আছে সেই প্রপার্টি নিয়ে আমরা পড়ব। এরপরে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যামোনিয়ার জারণ ধর্ম। ঠিক আছে, তাহলে যেমন আমরা পড়লাম অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, ঠিক সেরকম একই রকমভাবে আমরা পড়ব অ্যামোনিয়ার জারণ ধর্ম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অক্সিডেশন প্রপার্টি। দেখো এখন মনে করো আমরা যদি দেখি যে অ্যামোনিয়া হচ্ছে এমন একটা গ্যাস যে কি করে, যে প্রথমত হচ্ছে নিজে জ্বলবে না, এবং কাউকে কিন্তু জ্বলার জন্য হেল্পও করে না। ঠিক আছে, না নিজে জ্বলে না জ্বলতে সাহায্য করে, দুটোই করে না। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা অ্যামোনিয়া গ্যাসে যদি আগুন ধরাই, তাহলে কি হচ্ছে, এটা একটা হলুদ শিখাসহ জ্বলতে থাকে এবং জারিত হয়ে নাইট্রোজেনতে পরিণত হয়। তো চলো আমরা একটু কেমিক্যাল রিয়াকশনটা দেখি কি বলতে চাইছি। এখন ধরো অ্যামোনিয়া আছে, NH3, ওকে, অ্যামোনিয়া আছে, তাহলে একে আমরা কি করছি, একে আমরা অক্সিজেনেতে একে আমরা পোড়াচ্ছি। তাহলে কি হবে, আমরা যদি দেখি যে এটা কি হচ্ছে, একটা ইয়েলো কালারের জ্বলবে, এবং এটা কি হবে, নাইট্রোজেন তৈরি করবে, আর হচ্ছে ওয়াটার, জল তৈরি করবে। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে মনে হতে পারে আচ্ছা নাইট্রোজেন তো তৈরি করলো, তাহলে নাইট্রোজেনটা এই যে জায়গাটা রয়েছে এইখানটা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, যে নাইট্রোজেন তৈরি করলো, বেশ মানলাম নাইট্রোজেন তৈরি করলো, এখান থেকে জিনিসটা দেখো ভালো করে, এই জায়গাটা পর্যন্ত এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের অক্সিডেশন। কেন এখানে অক্সিডেশন কেন হচ্ছে, তার কারণ হচ্ছে খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করে দেখি, যে এখান থেকে কি হচ্ছে দেখো তো, এখান থেকে হচ্ছে হাইড্রোজেনটা রিমুভ হচ্ছে। তাহলে হাইড্রোজেন রিমুভ হচ্ছে, তাহলে যে কেমিক্যাল রিয়াকশানেতে অক্সিজেন অ্যাড হয় বা হাইড্রোজেন রিমুভ হয়, সেখানে কি হয়, সেখানে হচ্ছে তোমার অক্সিডেশন হচ্ছে। তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার কি অক্সিডেশন বা জারণ হচ্ছে। ওকে, এটা একটা আমরা পেলাম। আবার দেখো, আবার যদি আমরা এরকম ব্যাপারটাকে এরকমভাবে ভাবি, যে যদি আমরা এরকম নিচ্ছি যে এক্সেসিভ অক্সিজেন যদি থাকে, ধরো অ্যামোনিয়া আছে, তাহলে সেই অ্যামোনিয়ার সাথে আমরা অতিরিক্ত অক্সিজেন, এক্সেসিভ অক্সিজেন যদি আমরা দিচ্ছি, ধরো 5O2 রিঅ্যাকশনটাতে ব্যালেন্স করার সময়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেখানে দেখতে পাবো আমরা নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইড তৈরি হবে, এবং ওয়াটার তো ডেফিনেটলি আছে, আর হচ্ছে কিছুটা এনার্জি
এখানে তৈরি হবে, মানে হিট এনার্জি এখানে তৈরি হবে। এবং এই কন্ডিশনটা কি আছে না, এখানে টেম্পারেচারটা হতে হবে 700 ডিগ্রি সেন্টিগ্রেড এবং একটা অনুঘটক যেটা হচ্ছে তোমার প্লাটিনামের তার জালি ব্যবহার করতে হবে এটা। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আমাদের রিয়াকশন। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার সাথে যদি আমরা এক্সেসিভ অক্সিজেন, যদি নর্মালি অ্যামোনিয়ার সাথে অক্সিজেন হয় তাহলে সেটা কি হবে, হলুদ শিখায় জ্বলবে নাইট্রোজেন N2, ঠিক আছে, N2 তৈরি হবে। বাট যদি এক্সেসিভ অক্সিজেন থাকে তাহলে তৈরি হবে তোমার নাইট্রিক অক্সাইড NO। ওকে, তাহলে সেই জিনিসটা কিন্তু প্রত্যেকে ভালোভাবে বুঝবে। তাহলে এখানে কন্ডিশনটা কি, এখানে কন্ডিশন হচ্ছে 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং প্ল্যাটিনাম তারজালি এরা থাকবে। ঠিক আছে, বেশ। তারপর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে সোডামাইড। ঠিক আছে, সোডামাইড যেটাকে আমরা বলছি, এই জিনিসটা কি আমরা একটু দেখব। এখন এখানে দেখো এই জিনিসটাকে যদি আমরা ভাঙি, সোডামাইড মানে হচ্ছে সোডিয়াম অ্যামাইড। তার মানে সোডিয়াম অ্যামাইড মানে কি, তার মানে এর মধ্যে কি থাকবে, এর মধ্যে থাকবে আমার সোডিয়াম থাকবে, তাহলে এনে রইল। তার সাথে কি থাকবে, তার সাথে হচ্ছে অ্যামোনিয়া NH3 থাকবে। তাহলে সোডিয়াম আর অ্যামোনিয়া এটা তৈরি হবে। দেখো সোডিয়াম কি করে বলতো, সোডিয়াম হচ্ছে Na+ আয়ন ফর্মেশন করে। তাহলে এই সোডিয়ামটা কি করবে, একটা হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় বসে যাবে, তাহলে এটা হবে NaNH2। এটার নাম হচ্ছে সোডামাইড। ঠিক আছে, তাহলে সোডামাইড, তাহলে একটা হাইড্রোজেনকে যে বার করে দিচ্ছে তাহলে সেটা কি করবে, H2। একা তো হাইড্রোজেন বেরোবে না, হাইড্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে চলে যাবে। তাহলে এই যে NaNH2 এর সাথে যদি আবার আমরা যদি জল মেশাই, H2O যদি মেশাই, তাহলে এটা তৈরি করবে সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস হচ্ছে অ্যামোনিয়া NH3, এটা আমাদের তৈরি করবে। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়া দ্বারা আমরা মানে বোঝাতে পারি বা আমরা প্রমাণ করতে পারি যে অ্যামোনিয়ার মধ্যে কি আছে, অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে। তাহলে পরীক্ষাতে আমাদের যদি একটা কোশ্চেন পড়ে যে দেখাও যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে আমরা ডেফিনেটলি এই রিয়াকশনটা আমরা দেখাবো। ঠিক আছে, এই রিয়াকশনটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট রিয়াকশনের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে পরীক্ষাতে কোশ্চেনটা কি পড়তে পারে, যে আমাদেরকে এরকম কোশ্চেনটা দিতে পারে যে দেখাও যে অ্যামোনিয়াতে কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সোডামাইডের রিয়াকশনে দেবো। এখানে কিন্তু একটা অবশ্যই কন্ডিশন কি থাকবে, এখানকার যে টেম্পারেচারটা থাকবে সেই টেম্পারেচারটা কিন্তু আমাদের থাকবে তোমার 360 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই টেম্পারেচারটা কিন্তু একটু বেশি থাকবে। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে তারপরে আমরা টপিকে চলে আসছি। দেখো এইরকমভাবে আমরা ছোট্টভাবে আমরা পুরো কিন্তু কনসেপ্ট শিখবো। আমাদের মেন যে কাজ সেটা হচ্ছে কিন্তু কনসেপ্ট কিন্তু আমাদেরকে বিল্ড করতেই হবে অ্যাট এনি কস্ট, না হলে কিন্তু আমরা এই সমস্ত ইকুয়েশনগুলো, এই সমস্ত জায়গাগুলো আমরা রেডি করতে পারবো না। তো চলো তারপরে চলে আসি আমরা। এরপর কি বলছে দেখো, এরপর হচ্ছে কপার সালফেট দ্রবণের সঙ্গে বিক্রিয়াটা কি বলছে দেখো। এখানে কি বলছে, এখানে বলছে কপার সালফেটের দ্রবণে NH4OH দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ধীরে ধীরে যোগ করলে প্রথমে বেসিক কপার সালফেট CuSO4 CuOH2 এর নীলাভ সাদা অধক্ষেপ পড়ে থাকে, একটা প্রিসিপিট পড়ে থাকে নিচেতে। এই অধক্ষেপটি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে দ্রবীভূত হয়ে একটি জটিল লবণ উৎপন্ন করে, যেটার নাম হচ্ছে কিউপ্রোমোনিয়াম সালফেট উৎপন্ন করে, ফলে দ্রবণটি গাঢ় নীলাভ বর্ণ ধারণ করে। ঠিক আছে, এই রিয়াকশনটা অতটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। এখানে কি হয়, এখানে হচ্ছে তোমার হচ্ছে যদি আমরা কপার সালফেটের দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি যোগ করি, ঠিক আছে, তাহলে কপার সালফেট আমরা নিচ্ছি CuSO4 নিলাম, তার সাথে আমরা যোগ করলাম কি, তার সাথে আমরা যোগ করলাম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH। এটা যদি আমরা যোগ করি তাহলে প্রথমে কি হবে, একটা আমাদের বেসিক কপার সালফেট CuSO4 CuOH2 এটা আমাদের তৈরি হবে, এটা বেসিক কপার সালফেট আমাদের তৈরি হবে। এখন এই যে জিনিসটা তৈরি হলো এটার কালারটা হচ্ছে তোমার নীলাভ সাদা। ঠিক আছে, মানে যেটাকে আমরা বলছি ব্লুইশ হোয়াইট টাইপ। এটা একটা প্রিসিপিয়েট, এটা নিচে এরকমভাবে থিতিয়ে পড়ে থাকবে। এখন এর সাথে যদি আমরা আবার এক্সেসিভ যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিই তাহলে কী হবে, আবার যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখানে যদি আমরা অ্যাড করি, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি আমরা এখানে অ্যাড করে দিই তাহলে আমাদের কি হবে, এখানে একটা কিউপ্রামোনিয়াম সালফেট CuNH3 4SO4 এই এটা, ঠিক আছে, SO4, এই কিউপ্রোমোনিয়াম সালফেট এটা তৈরি হবে।
ঠিক আছে, এইটার যেটা কালারটা হবে, এটা কি ছিল, এটা ব্লুইশ হোয়াইট ছিল, বাট এটা কি হয়ে যাবে, এটা ডিপ ব্লু হয়ে যাবে, ডিপ ব্লু কালারের হয়ে যাবে। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট রিয়াকশনের মধ্যে পড়ে না। এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া। এটা কি বলছে আমরা একটু দেখি। দেখো, নেসলার বিকারকের নামটা কি, সেটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। ঠিক আছে, এই যে বিকারকটা আছে এটার নাম হচ্ছে তোমার নেসলার বিকারক, সেটার নামটা কি K2Hg I4, এটা। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এর যে ক্ষারীয় দ্রবণ সেটাকে বলা হচ্ছে নেসলার বিকারক। এই নেসলার বিকারকের সঙ্গে সামান্য পরিমাণ অ্যামোনিয়া, এর সাথে যদি আমরা সামান্য পরিমাণ অ্যামোনিয়া অ্যাড করি, ঠিক আছে, অ্যামোনিয়া অ্যাড করি, তাহলে কি হচ্ছে, একটা তামাটে বাদামি বর্ণের এই কালারটা কি হয়ে যায়, এই কালারটা তোমার একটা বাদামি বর্ণের মানে বর্ণ কালারটা হয়ে যায়। যখন অ্যামোনিয়াটা চলে আসে তখন তামাটে বাদামি বর্ণ এটা হয়ে যায়। আর বাতাসে বা জলে যদি সামান্য পরিমাণে NH3 উপস্থিতিতে এই পরীক্ষার সাহায্যে আমরা শনাক্তকরণ করতে পারি। তাহলে এই যে পরীক্ষাটা, এটা আমরা কি পরীক্ষা, মানে এই যে কি হয়ে যায়, এটার কালারটা কি হয়ে যায়, কালারটা হয়ে যায় তোমার কিউপ্রিক ব্রাউন, যেটা ব্রাউন কালার হয়ে যায় সিম্পলি, এটা একটা ব্রাউন কালার তৈরি করে। ওকে, যেটা সেই তামার যে কালারটা সেটা ব্রাউন কালার। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, তাহলে এই যে এক্সপেরিমেন্টটা আছে এটাতে আমরা কি বলতে পারবো, যে এয়ারের মধ্যে বা ওয়াটারের মধ্যে অ্যামোনিয়া আছে কি না সেটা আমরা টেস্ট করতে পারবো। ঠিক আছে, এটা স্পেশালি একটা তার প্রেজেন্স অফ অ্যামোনিয়া টেস্ট, এটা আমরা বলতে পারবো। ওকে, এখন আমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পড়তে চলেছি, যে কোশ্চেনটা আমাদের প্রায় প্রতি বছরই কিন্তু এই কোশ্চেনটা আমাদের আসে। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে নেওয়া উচিত কেন। প্রথমে এই কোশ্চেনটা পড়ার আগে আমরা দেখব যে লাইকার অ্যামোনিয়া জিনিসটা কি। লাইকার অ্যামোনিয়া হচ্ছে কি বলতো, যে এখানেতে আমরা দেখব যে মানে একটা 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 লিকুইড বা একটা সলিউশন বলতে পারো, যার মধ্যে কি থাকে, যার মধ্যে 35% অ্যামোনিয়া মিক্স থাকে। তাহলে ওয়াটার রয়েছে, সেই ওয়াটারের সঙ্গে কি আছে তোমার 35% অ্যামোনিয়া মিক্সড আছে। ঠিক আছে, এবং এটাকে ধর একটা বোতলের মধ্যে এরকমভাবে চিপকে রাখা আছে, প্রেসার দিয়ে রাখা আছে। এখন দেখো, যখনই তুমি বোতলের ছিপিটা যখনই খুলবে তখনই কি হবে, এই যে অ্যামোনিয়া গ্যাসটা আছে এই গ্যাসটা কি হচ্ছে সঙ্গে সঙ্গে উচ্চ চাপ দেওয়ার ফলে কি হচ্ছে, একটা ফোয়ারার মতো কি হয়, গ্যাসটা সামনে দিকে বেরিয়ে চলে আসতে থাকে। এখন এই গ্যাসটা যখন বেরিয়ে চলে আসতে পারে তখন কি হচ্ছে, আমাদের যদি চোখের মধ্যে পড়ে তাহলে কি হচ্ছে, চোখ নষ্ট হয়ে যেতে পারে, দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। ঠিক আছে, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমরা কি করি, ছিপিটা খোলার আগে এটাকে হালকা হালকা করে তোমার ঠান্ডা জল এটার সাথে মেশাই। ঠান্ডা জল দিলে কেন, কারণ আমরা আগের দিনে ক্লাসে পড়েছি যে অ্যামোনিয়া ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার। ঠিক আছে, তাহলে যখন আস্তে আস্তে ঠান্ডা জল দিই তখন কি হচ্ছে, গ্যাসটা দ্রাব্যতাটা বা সলিউবিলিটিটা বাড়ে এবং প্রেশারটা একটু, সলিউশনের প্রেশারটা কি হয় একটু কমে। এবার আমরা ছিপিটা খুললে তখন কিন্তু গ্যাসটা ছিটকে বেরিয়ে আসে না। ঠিক আছে, তাহলে সেই জন্য কি হয়, আমরা দেখেছি যে লাইকার অ্যামোনিয়ার বোতল যখন খুলবো তখন সেটাকে একটু ঠান্ডা করে নেব। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা আজকের পার্টে। আর একটা মাত্র জিনিস আমরা পড়বো, তাহলে আমাদের আজকের ক্লাসটা এখানে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো তারপরে টপিকে চলে আসি আমরা। এরপরে দেখো, এরপর কি বলেছে দেখো, হিমায়ক রূপে তরল অ্যামোনিয়ার ব্যবহার। এরপর আমরা অ্যামোনিয়ার ব্যবহারটা দেখব কি না, তরল অ্যামোনিয়া বাষ্পীভবনের লিনতাপের মান খুব বেশি, অর্থাৎ তরল অ্যামোনিয়া বাষ্পায়িত হওয়ার সময় পরিপার্শ্ব থেকে প্রচুর তাপ শোষণ করে, তাই রেফ্রিজারেটর, কোল্ড স্টোরেজ এবং বরফ তৈরি কারখানায় তরল অ্যামোনিয়া আমরা ইউজ করে থাকি। তাহলে লিকুইড অ্যামোনিয়া কোথায় কোথায় ইউজ করা হয়, লিকুইড অ্যামোনিয়া আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ, বরফ তৈরি কারখানা, এখানেতে আমরা রেফ্রিজারেটর এর মধ্যে আমরা অ্যামোনিয়াকে আমরা রেখে রাখি, মানে ইউজ করে থাকি। কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করলে লোকালয়ে ছড়িয়ে পড়লে প্রতিকারের ব্যবস্থা কী আছে দেখো। যখনই কোনো জায়গা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করবে, একটা সিম্পল ফান্ডা বলি শোনো। আমরা জানি কি অ্যামোনিয়া কি হচ্ছে ভেরি মাচ সলিউবল ইন ওয়াটার। ঠিক আছে, তাহলে যখনই অ্যামোনিয়া কোনো জায়গা থেকে লিক করছে বা বেরিয়ে যাচ্ছে তখন কী হতে হবে, সেখানে সিম্পলি কী হবে, প্রচুর পরিমাণে ওয়াটার স্প্রে করো, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। ওয়াটার স্প্রে একটা সিম্পল সলিউশন, কারণ আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে জলে অতিমাত্রায় দ্রাব্য। ঠিক আছে, হাইলি সলিউবল ইন ওয়াটার।
তার জন্য কী হবে, সেই জায়গাতে স্প্রে করো, ফলে যে সমস্ত অ্যামোনিয়াটা জল হয়ে যায় সেটা পুরো শোষণ করে নেবে জলের মধ্যে। ওকে, তারপরে এখানে একটা জিনিস আমরা দেখবো, দেখো সেটা হচ্ছে বিলীয়মান রং। বিলীয়মান রংটা কি? সামান্য ফেনফথ্যালিন যুক্ত গোলাপি বর্ণের ক্ষারীয় অ্যামোনিয়ার জলীয় দ্রবণী হলো বিলীয়মান রং। তাহলে আমরা দেখব কি যে দেখো অ্যামোনিয়ার যে সলিউশন সেটা কি NH4OH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এটা কি হয়, এটা হচ্ছে বেসিক ইন নেচার হয়। ওকে, তাহলে এর মধ্যে আমরা যদি ফেনফথ্যালিন অ্যাড করি, তাহলে ফেনফথ্যালিন অ্যাড করলে এটা কালারটা কী হবে, সেটা হচ্ছে পিঙ্ক কালারের হবে। কারণ আমরা জানি, আমরা কি বলেছিলাম আগের ক্লাসে, PPB, ফেনফথ্যালিন পিঙ্ক ইন বেস। তাহলে কোনো বেসিক সলিউশনে ফেনফথ্যালিনের কালারটা হচ্ছে পিঙ্ক কালারের হয়। তাহলে এই যে পিঙ্ক কালারের এই যে কালারটা, এটা পাবো। এই যে রং আছে, তাহলে এটা কি হচ্ছে, একটা কালারফুল একটা হচ্ছে পিঙ্ক কালারে পাওয়া যাচ্ছে। এটা সাদা জামা কাপড়ে লেগে গেলে গোলাপি বর্ণ ধারণ করে, কিছুক্ষণ পর আবার সেটা কি হয়, বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, ধরো কোনো একটা হোয়াইট শার্ট আছে, তাহলে এই রংটা সেখানে পড়ছে, সেখানে পড়লে কি হচ্ছে, সেটা তোমার এই পিঙ্ক কালারটা থাকছে, এবং কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সেটা কিন্তু আবার উড়ে চলে যায়। এর কারণটা কি? কারণ হচ্ছে ফেনফথ্যালিন ক্ষারীয় মাধ্যমে গোলাপি হলেও কিছু সময় পর সেটা উদ্বায়ী অ্যামোনিয়া ক্রমশ উবে যাওয়ার মাধ্যমটি প্রশম হয় এবং ফেনফথ্যালিন বর্ণহীন হয়ে যায়। দেখো অ্যামোনিয়া কি, এটা তো তোমার উড়ে যাবে, এটা তো উদ্বায়ী পদার্থ, এটা তো থাকবে না। এটা যখনই উড়ে চলে যাচ্ছে তখনই কি হচ্ছে, ওই যে ইন্ডিকেটারটা ছিল ফেনফথ্যালিন, সেটা কি হচ্ছে দেখো, সেটা নর্মালি ফেনফথ্যালিনের কালারটা হচ্ছে কালারলেস। নর্মালি এটা হচ্ছে কালারলেস। ওকে, নর্মালি কালারলেস। তাহলে সেটা যখনই তোমার অ্যামোনিয়াটা উড়ে চলে যাচ্ছে উদ্বায়ী পদার্থ হওয়ার জন্য, তাহলে তখন কি হচ্ছে, ওই জায়গাটা তোমার আর কোনো কালারই থাকবে না। ওকে, আশা করি এটা প্রত্যেকে বুঝতে পেরেছে। মাঝে মাঝে আমাদের কোনো কোনো বছরে পরীক্ষায় দিয়ে দেয় যে বিলীয়মান রং কি। ওকে, বেশ, তাহলে আশা করি আজকের এই যে পার্ট 2 যে ক্লাসটা আমরা করলাম, এই ক্লাসটা তোমরা মন দিয়ে প্রত্যেকেই দেখলে। ঠিক আছে, আমাদের নেক্সট দিন আমাদের পার্ট 3 ক্লাস আসবে। সে পার্ট 3 ক্লাসে আমরা তারপরে ইউরিয়া প্রিপারেশনটা আমরা দেখব। ঠিক আছে, একদম পরপর ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এই জায়গাটাকে কভার করার চেষ্টা করছি। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ডেফিনেটলি কী করবে বলো তো, তোমরা PDF পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে।